হ্যালো এভরিওয়ান, শুরু করছি ওহে হৃদয়ের রজনীগন্ধা পর্ব 2। লিখেছেন DRM সোহাগ, পাঠে আমি ইভা। বিশেষ দ্রষ্টব্য, লেখক নায়কের নাম দিয়েছে শাহরিয়ার হৃদয় নওরোজ। নওরোজ পদবী হিসেবে ব্যবহার করছি, কেউ বিভ্রান্ত হবেন না। রজনী ভীত চোখে চেয়ে আছে হৃদয়ের রাগান্বিত দৃষ্টির দিকে। এই অপরিচিত শহরে মেয়েটি হৃদয় ছাড়া আর কাউকে ভরসা করতেও পারছে না। আবার হৃদয়ের মতো নির্দয় মানুষের কাছে সাহায্য চেয়েও ভুল করেছে বলে মনে হচ্ছে তার। কারণ এতক্ষণে রজনী বুঝে গেছে, হৃদয় মেয়েদের দিকে ভালোভাবে না তাকালেও, ওনার মধ্যে মেয়ে দোষ না থাকলেও হৃদয় মানুষটা আসলে নির্দয়। সে কাউকে সহ্য করার মতো মানুষ নয়। ভাবনার মাঝে হৃদয় কঠোর স্বর ভেসে আসে, আমার পিছু ছেড়ে দাও, আদারওয়াইজ এর ফল ভালো হবে না। হৃদয় তার ডান হাত উঠিয়ে দু আঙুলের সাহায্যে দুবার চুটকি বাজিয়ে রজনীর দিকে একটি আঙুল তাক করে কথাটা রজনীর উদ্দেশ্যে বলে উঠল। এরপর সে আর এখানে দাঁড়ায় না, উল্টো ঘুরে গটগট পায়ে সামনের দিকে এগিয়ে যায়। রজনী টলমল চোখ চেয়ে রইল হৃদয়ের গণপথে। এবার সে কোথায় যাবে? এত বড় শহরে কাকে বিশ্বাস করবে? কার কাছে সাহায্য চাইবে? কেউ কি তাকে আদৌ সাহায্য করবে, নাকি সাহায্যের নামে দুষ্টু লোকেরা তার সুযোগ নিতে আসবে? তার বোধহয় একা একা এই অচেনা শহরে আসা উচিত হয়নি। কথাগুলো ভেবে রজনীকে তীব্র অসহায়ত্ব ঘিরে ধরল। মেয়েটা অনবরত আশেপাশে তাকিয়ে দেখলো ভরসা করার মতো কাউকে পায় কিনা, কিন্তু প্রতিটি মানুষকে দেখে রজনীর ভরসা তো দূর, বরং ভীতির পরিমাণ তর করে বেড়ে গেল। রজনী আবারও তাকালো হৃদয়ের দিকে। ছেলেটা অনেক দূর এগিয়ে গিয়েছে। রজনী ভয়ে ভয়ে আবারও হৃদয়কে ফলো করতে লাগলো, তবে এবার পায়ের গতি বাড়ালো না। দূর থেকে হৃদয়কে ফলো করে হাঁটতে লাগলো। হাতের ছোট্ট ব্যাগটি বুকে চেপে শাড়ির আঁচল কোমরে ভালোভাবে গুজে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতে রজনী হৃদয়কে হারিয়ে ফেলে। মেয়েটির বুক ধুকধুক করছে। হৃদয়ের পিছু পিছু আসতে গিয়ে অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছে। আশেপাশে দু একটা মানুষ চলাচল করছে। রজনী শুকনো ঢোক গিলল, পায়ের গতি বাড়িয়ে খুঁজলো ছেলেটাকে, কিন্তু আর চোখে পড়ে না। ভয়ে মেয়েটার বুক ধুকধুক করছে। এ কোথায় এসে পড়লো সে? এখনই বা কোথায় যাবে? মেয়েটি দিশেহারা হলো, ভয় পেল। আশপাশ থেকে কুকুরের ডাকে রজনী লাফ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যায়। ধুকপুক বুক নিয়ে এক পর্যায়ে মেয়েটি ফুঁফিয়ে ওঠে। এ পর্যায়ে এসে তার মনে হলো, তার হয়তো বাড়ি ছেড়ে আসা একদমই উচিত হয়নি। বাবা, মা, ছোট বোন রূপা, সবার কথা খুব মনে পড়ছে। গত রাতে তাকে খুঁজে না পেয়ে সবাই কি তাকে অনেক খুঁজেছে? সবাই কি তার জন্য কি চিন্তা করছে, নাকি তার অন্যায়ের কারণে বাবা তাকে ভুলে যেতে চাইছে? কথাগুলো ভেবে রজনীর ভীষণ দুঃখ হলো। আবার ভাবলো, সে অন্যায় করলে তার বাবাও অন্যায় করেছে, কারণ তার বাবা না জেনে হলেও তাকে খারাপ ছেলের সাথে জুড়ে দিতে চাইছিল। কিন্তু রজনী যে খুব দুঃখ হচ্ছে। একে তো এই অচেনা শহরে নিজেকে বড্ড একা লাগছে, এর উপর নিজ গ্রাম ছেড়েছে, পরিবার ছেড়েছে। রজনী ছোট ছোট পায়ে এগিয়ে এসে রাস্তার এক পাশে চুপচাপ করে বসলো। দুঃখ ভয় নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। হৃদয় মসজিদের এরিয়ার ভেতর প্রবেশ করেছে। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। নামাজ শুরু হতে এখনো 5 মিনিট বাকি। হৃদয় ব্যস্ত পায়ে অজুখানার দিকে এগোতে নিলে একজনের সাথে জোরে সরে ধাক্কা খেয়ে তার জায়গা থেকে 2 হাত সরে গিয়েছে। এদিকে গত রাত থেকে হৃদয়ের মন মেজাজ ভালো ছিল না। এমনি ট্রেন থেকে নামার পর পর্যন্ত ওই মেয়েটার জন্য মাথা চরম খারাপ ছিল। আর এখন এই ঘটনা হৃদয়ের মাথায় যেন আরো কয়েকশো গুণ রাগ চেপে ধরল। সে কোনো কিছু না দেখে সামনের লোকটিকে মারার জন্য ডান হাত মুঠিবদ্ধ করে লোকটির মুখ বরাবর এগিয়ে নেয় হাতটি। কিন্তু সামনে দাঁড়ানো ভদ্রলোককে দেখে হৃদয়ের হাত থেমে যায়। দৃষ্টিতে জমা রাগ হুট করেই নিভে যায়। সামনে দাঁড়ানো 73 বছরের ভদ্রলোকটি গমগমে স্বরে বলে, কি হলো, থামলে কেন? হৃদয় কিছু বলল না। হৃদয়ের ধীরে ধীরে মুঠিবদ্ধ ডান হাতটি নামিয়ে নিল। আরমান নওরোজকে পাশ কাটিয়ে এগিয়ে গেল অজুখানার দিকে। আরমান নওরোজ উল্টো ঘুরে বিরক্তি কণ্ঠে বলে, হৃদ, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি।
হৃদয় তার কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বসার জায়গায় রাখে। বলে, আমি শুনেছি দাদু। আরমান নরদ চোখ ছোট ছোট করে বলে, তাহলে উত্তর দিচ্ছ না কেন? হৃদয় গাছাড়া ভাবে বলে, ইচ্ছে করছে না তাই। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলে তুমি থেমে যেতে না, তার গায়ে হাত তুলতে, তাই না? হৃদয় অজুখানা বসার জায়গায় বসে শার্টের হাতা কনুই পর্যন্ত গোটাতে গোটাতে বলে, অবভিয়াসলি। আরমান নওরোজ হতাশার শ্বাস ফেলে বলে, অদর্থপূর্ণ হৃদ, এসব আমি পছন্দ করি না। হৃদয় ততক্ষণে অজু করতে ব্যস্ত হয়েছে। মাথা মাসে করতে করতে গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। আরমান নওরোজ কি বলবেন বুঝলেন না। হৃদয় অজু শেষ করে এসে তার দাদুর সামনে দাঁড়ায়। দু হাতে শার্টের গোটানো হাতা কবজি পর্যন্ত নামিয়ে নেয়। এরপর ডান হাতে মুখে লেগে থাকা ছিটে ফোটা পানি ছিটকে ফেলে বলে, এখানে কেন এসেছ? আরমান নওরোজ মৃদু সুরে বলে, সারা রাতে কতবার কল দিয়েছি, দেখেছিলি? আমাদের কারো কল রিসিভ করলি না কেন? স্টেশনে পৌঁছে পর্যন্ত একটা কল করলি না। যদিও তোমাকে কিছু বলার নেই, এসব বাদ দিয়ে আমি তোমাকে নিতে এসেছি। নামাজ পড়ো, বাইরে গাড়ি আছে। হৃদয় দৃঢ় কণ্ঠে বলে, আমাকে কি তোমার পঙ্গু মনে হয়? দাদু, গাড়ি তোমার, তোমার ছেলের বউয়ের, নট মি। আমার দুটো পা আছে, আমি দিব্যি চলে যেতে পারবো। তোমাদের গাড়ি তোমরা ইউজ করো, চিন্তা করো না। সময় মতো আমিও গাড়িতে উঠবো। তবে যেদিন নিজের টাকায় গাড়ি কিনতে পারবো সেই দিনই উঠবো। আলহামদুলিল্লাহ, সেদিন খুব বেশি দূরে নয়। আরমান নওরোজ অবাক হলেন না। অসহায় কণ্ঠে বলে, ছোট থেকে তোমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছি দাদু ভাই, তার এই প্রতিদান এভাবে দিচ্ছ? হৃদয় তার দাদুকে দেখলো সেকেন্ড, অতঃপর বলে, তোমার ভালোবাসা অস্বীকার করে না বলে আজও তোমার বাড়ি থাকি। আই থিঙ্ক এটাই অনেক বেশি। কথাটা বলে হৃদয় নিচু হয়ে দু পায়ের প্যান্ট গিরার উপর পর্যন্ত গোটায়। এরপর উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে তার ব্যাগটি নিয়ে নামাজের কাতারে দাঁড়ায়। হৃদয়ের দাদু আরমান নওরোজ মিলন মুখে চেয়ে রইল নাতির দিকে। এরপর দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে হৃদয়ের পাশে এসে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। তখনই সামনে থেকে শব্দ করে ভেসে আসে আল্লাহু আকবার। সাথে সাথে সকলে একসাথে দু হাত তুলে বুকে হাত বাঁধে। 10 মিনিটের মাথায় নামাজ শেষে হৃদয় তার জায়গা থেকে উঠে পিছন থেকে তার ব্যাগ নিয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে আসে মসজিদ থেকে। ততক্ষণে আরমান নওরোজও নামাজ শেষ করে হৃদয় পিছু পিছু আসে আর ডাকে, হৃদ, দাঁড়াও, আমার কথাটা শোনো। হৃদয় শুনল না। ডান হাত চুলের ভাঁজে দুবার চালিয়ে বড় বড় পায়ে এগিয়ে যেতে লাগলো। পিছন থেকে আরমান নওরোজ হাঁপিয়ে গিয়ে এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন। পিছন থেকে ড্রাইভার দৌড়ে এসে দাঁড়ায় আরমান নওরোজের পাশে। বলে, ছোট বাবুরে আমি কি ডাইকা আনমু বড় বাবু? আরমান সাহেবের চোখের কোণে জল চিকচিক করছে, দৃষ্টি হৃদয়ের পানে। যে সামনের দিকে গটগট পায়ে এগিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। ভদ্রলোক নিজেকে সামলে দীর্ঘশ্বাস ফেলে বলে, ও কারো কথা শুনবে না রে রহিম। বড্ড অবাধ্য ছেলে আমাদের হৃদ। গাড়ির সামনে এগিয়ে নে, আমি আশেপাশে কিছুক্ষণ হাঁটবো। 36 বছরের রহিম মাথা নেড়ে গাড়ির দিকে এগিয়ে গেল। আরমান নওরোজ ধীরে ধীরে এগোলো সামনের দিকে। দিনের আলো ফুটতে শুরু করেছে। চারদিক থেকে মিটমিট হাওয়া ভেসে আসছে। পাখির কিচির মিচির ডাক শুরু হয়ে গেছে। স্নিগ্ধ স্বচ্ছ এর সকাল। সেই সকালে খোলা আকাশের নিচে হৃদ হাঁটছে, দৃষ্টি সামনে। দু হাতে শার্টের হাতা কোনো পর্যন্ত গুটিয়ে নিয়ে হাত দুটো প্যান্টের পকেটে রাখে। উজ্জ্বল শ্যামলা গড়নের ছেলেটি মুখাবয়ব অত্যন্ত দৃঢ়, সাথে চিচারিত গাম্ভীর্য। হাঁটার গতি মনে হচ্ছে তার বাড়ি ফেরার ভীষণ তাড়া, কিন্তু সেটা কি আদৌ সঠিক? হৃদয়কে দেখে তা স্পষ্ট। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায়। হৃদয় হাঁটতে হাঁটতেই মাথা উঁচু করে একবার তাকালো সেদিকে। সে এসব পরিবেশের সাথে পরিচিত, ভীষণ পরিচিত। হাঁটতে হাঁটতেই উঁচু মাথা নিচু করলে একদম মুখের সামনে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পেরে হৃদয় ঝটকা খাওয়ার মতন করে দু পা পিছিয়ে যায়। ভ্রু কুঁচকে সামনে তাকালে চোখে পড়ে পিঠ পেরিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রজনী কারো পায়ের শব্দ পেয়ে তখনই উল্টে ঘুরে দাঁড়ায়। চোখের সামনে ভেসে ওঠে সারা রাত পাশে বসে জার্নি করা মানুষের সাথে। মেয়েটি শুকনো ঢোক গিলে। হৃদয় গম্ভীর মুখে রজনীর দিকে চেয়ে আছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা রজনীর উপর চরম বিরক্ত।
মেয়েটি তো পিছুই ছাড়ছে না মনে হচ্ছে। সে বিরক্ত না হয়ে বা কি হবে? রজনী আগের মতো হৃদয়কে ধমকাতে না দেখে একটু সাহস সঞ্চয় করে হৃদয়ের উদ্দেশ্যে মিনমিনিয়ে বলে, বিশ্বাস করুন আমি অনেক বিপদে পড়েছি। হৃদয় বিরক্তি কণ্ঠে বলে, বিশ্বাস করেছি দেন। হৃদয় কণ্ঠে গাম্ভীর্যতা আর বিরক্তি থাকলেও আগের মতো রাগের আভাস না পেয়ে রজনী আরেকটু সাহস পেল। সে আবারও একই স্বরে বলে, আসলে আমি সত্যি অনেক বিপদে পড়েছি ভাইয়া। হৃদয় দাঁতে দাঁত চেপে বলে, তো আমি কি করব? হৃদয়ের শক্ত কণ্ঠে রজনী ভয় পেল। মেয়েটি কিছুক্ষণ আগে বসে বসে কেঁদেছে, গত রাতেও কেঁদেছে, চোখ মুখ লাল আর ফোলা, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি কেঁদেছে। কিন্তু হৃদয় কি বুঝছে হয়তো, কিন্তু তার মধ্যে রজনীর জন্য মায়া মমতার ছিটে ফোঁটা দেখে গেল না। উল্টে তার দু হাত নিষ্পিস করছে, ইচ্ছে করছে মেয়েটার দু গালে চটাস্টট করে থাপ্পড় লাগাতে। গত রাতে ট্রেনে ওঠার পর থেকে তাকে জ্বালিয়ে যাচ্ছে, সে জাস্ট নিতে পারছে না। রজনী কম্পিত কণ্ঠে বলে, আপনি আমাকে শুধু একবার সাহায্য করুন। বা মাঝখান থেকে হৃদয় ধমক দেয়, শাট আপ। রজনীর কথা তো থেমেছেই, সাথে হৃদয়ের কণ্ঠে সে ঝাঁকি দিয়ে ওঠে। আগের চেয়েও ভয়ে ভয়ে তাকায় মেয়েটি। হৃদয় রাগান্বিত স্বরে বলে, বিপদে পড়তে পড়তে ইন্ডিয়ায় ভেসে যাও, আই ডোন্ট কেয়ার, বাট বারবার আমার সামনে আসছো কেন? রজনী বারবার শুকনো ঢোক গিলছে। হৃদয় এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। এরপর রজনীর দিকে তাকিয়ে আবারও কঠোর স্বরে বলে, আমাকে এভাবে ডিস্টার্ব করার পর তুমি এখনো আমার হাতে মার খাওনি কেন জানো? কথাটা বলে হৃদয় থামলো, বা হাতে ডান হাতের গোটানো শার্ট আরেকটু উপরে উঠালো। এরপর বা হাত ধারা ডান হাতের কবজির চারপাশে শক্ত হাতে ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলল, বিকজ ইউ আর গার্ল, আর আমি মেয়েদের গায়ে হাত তুলি না, ইটস মাই রুল। ছেলে হলে এতক্ষণে তোমার হসপিটাল হতো। হসপিটাল শব্দটা শুনে রজনীর ভীতি কয়েকশো গুণ বেড়ে গেল। ভয়ের সাথে সাথে আরো দুটো মিশ্র অনুভূতি হলো রজনীর। যে কারণে চেয়ারম্যানের ছেলেকে বিয়ে করবে না বলে গ্রাম থেকে পালিয়ে এসেছে, সেই সব কারণ যে হৃদয়ের মধ্যে দেখেনি। সোজা বাংলায় যাকে বলে মেয়েদোষ। এই জন্য রজনী বারবার হৃদয়ের কাছেই হেল্প চাইছে। কিন্তু ছেলেটা তো আরেক দিক দিয়ে ভালো নয়, কারণ বিপদগামীকে একটুও হেল্প করতে চায় না, শুধু ধমকায়। রজনী ভয় আর দুটো মিশ্র অনুভূতি নিয়ে মিলন মুখে দাঁড়িয়ে রইল। রজনী নিজের দিকে এভাবে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে হৃদয় দাঁতে দাঁত চেপে বলে, ছেলে দেখলে চোখ সরে না কেন তোমার? কথাটা শুনে রজনী বিস্মিত হয়। কথাটা মর্মার্থ বুঝতে পেরে সাথে সাথে মাথা নিচু করে নেয় সে। মেয়েটা বুঝেছে তার সামনে দাঁড়ানো ছেলেটা তাকে খারাপ মেয়ে ভাবছে, কিন্তু সে তো খারাপ মেয়ে নয়, তবুও কেন তাকে খারাপ মেয়ে ভাবছে? ভাবনার মাঝে হৃদয় রজনীকে পাশ কাটিয়ে কটকট পায়ে এগিয়ে গেল। যেতে যেতে রজনীর উদ্দেশ্যে বিরক্তি কণ্ঠে আওড়ায়, ম্যানারলেস মেয়ে। কথাটি রজনীর কানে এসেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে গ্রামে ফিরে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু রজনী আবারও ওই গ্রামে কি করে ফিরে যাবে? গেলেই তো তার বাবা ওই নষ্ট ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু আবারও গ্রামে না ফিরে বা কোথায় যাবে সে? ধীরে ধীরে গাড় বাঁকিয়ে পিছনে তাকিয়ে দেখলো হৃদয় ছেলেটা অনেক দূর এগিয়ে গিয়েছে। রজনীর চোখ দুটো টলমল করে উঠল। এই অপরিচিত শহরে বুঝি তাকে সাহায্য করার কেউ নেই? কই তাদের গ্রাম তো এমন নয়, তাদের গ্রামে অপরিচিত মানুষকেও তারা পেট ভরে ভাত খেতে দেয়। যে বিপদ পড়ে তাকেই তারা সবাই সাহায্য করে, কিন্তু এখানে মানুষের বুঝি এত অদ্ভুত নয়? সে কত করে বলল, কিন্তু ছেলেটা তাকে কিছুতেই সাহায্য করলো না। রজনী মলিন কণ্ঠে আওড়ায়, নির্দয় বেটা ছেলে। রজনী সময় নিয়ে নিজেকে সামলে এগিয়ে গিয়ে রাস্তার পাশে বসে, পায়ের পুরনো চটি দুটো খুলে রাখে পাশে। এরপর দু পা মেলে দিয়ে পায়ের ওপর তার ছোট্ট ব্যাগটি রাখে। ব্যাগের চেন খুলে ভেতর থেকে অনেকগুলো টাকা বের করে, সবগুলো 10-20 টাকার নোট, 2-3টে 50 টাকার নোট আর কিছু 5 টাকার কয়েন। রজনী টাকাগুলো ধীরে ধীরে গুনতে শুরু করলো। অনেকটা সময় নিয়ে
টাকাগুলো গুনে শেষ করে দেখলো এখানে 850 টাকা আছে। রজনী প্রায় 3 বছরের জমানো টাকা এগুলো। বাবা ভ্যান চালক, তাদের সংসারে অনেক অভাব ছিল। বাবা তাদের সংসার চালাতেই হিমশিম খেত। তার মধ্যে টুকটাক মেয়েদের টুকটাক শখ পূরণ করতো। আর রজনী স্কুল যাওয়ার সময় মাঝে মাঝে রজনীকে 10-20 টাকা দিত। সেই টাকাগুলো রজনী তার একটি ছোট্ট ব্যাংকে জমিয়েছে। বাবার রক্ত পানি করা টাকা রজনী কখনো উড়ায়নি, কখনো কিছু কিনে খায়নি, বরং 50 টাকা দিয়ে একটি মাটির ব্যাংক নিয়ে সেই ব্যাংকে খুব যত্ন করে বাবার রক্ত পানি করা টাকা জমিয়ে রাখতো। কাল রাতে সেই ব্যাংক ভেঙে সব টাকা সাথে নিয়ে এসেছে। বাবা বাড়ি থাকলেই তাকে একটু পর পর একটা করে ডাক দিত মা। রজনীর বুকটা দপক করে উঠল। মেয়েটি টলমলে চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়ল। অস্পষ্ট স্বরে আওড়ায়, আব্বা। আরমান নওরোজ হাঁটতে হাঁটতে অনেকটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। তার গাড়ি তার থেকে আর একটু সামনে। ভদ্রলোকের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পায়ে জুতো, বেশ বড়সড় দাড়ি, চুল দাড়ি অর্ধেক বেশি পাকা। বয়স অনুযায়ী ততটা শক্তি হারায়নি সে এখনো, হাঁটছে বেশ জোরে। হঠাৎই তার পা থেমে যায় কান্নার আওয়াজ কানে আসলে। ভদ্রলোক ডান দিকের ঘাড় বাঁকায়। চোখে পড়ে রাস্তার পাশে একটি মেয়ে ফুঁপিয়ে কাঁদছে, যেখান থেকেই মৃদু কান্নার শব্দ ভেসে আসছে। ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। এই সাত সকালে রাস্তার পাশে বসে মেয়েটি এভাবে কাঁদছে কেন? আরমান নওরোজ ব্যাপারটি বোঝার জন্য মেয়েটির দিকে এগিয়ে গিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির উদ্দেশ্যে গলা ছেড়ে বলে, কাঁদছো কেন দিদি ভাই? অপরিচিত কণ্ঠে রজনীর ধ্যান ভাঙে, সাথে সাথে কান্না থামে। দ্রুত 2 হাতে চোখের জল মুছে মাথা তুলে তাকায়। অপরিচিত বয়স্ক একজন লোককে দেখে রজনী ভয় পাবে না কি সাহস পাবে বুঝলো না। তবে লোকটাকে দেখে হুজুরদের মতো লাগছে, এই জন্য রজনী ততটা ভয় পেল না। ওদিকে আরমান নওরোজ রজনী মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। একে তো মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি গ্রামের মেয়ে, তবে গ্রামের মেয়ে হলেও আজকাল তারা রজনীর মতো বেশভূষায় থাকে না। সব কিছু অনেক আধুনিক হয়েছে। তার মতে রজনীর মতো সাজসজ্জা বিলুপ্তি পথে প্রায়। ভদ্রলোকের সবচেয়ে বেশি যেটা চোখে লাগলো সেটা হলো রজনীর নাকের মাঝ বরাবর ঝুলন্ত নাকফুল। এমন নাকফুল সে তার মাকে পরতে দেখেছিল, অর্থাৎ এর মাঝে বোধহয় কয়েক বছর পেরিয়ে গেছে। এতগুলো বছর পর রজনীকে সেই সাজে দেখে আরমান নওরোজ ভীষণ মুগ্ধ হলেন। ব্যাপারটা এমন নয় যে সে এই সাজকে ভীষণ পছন্দ করে, কিন্তু এতগুলো বছর পর পুরনো ঐতিহ্য দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। মেয়েটি দেখতেও বেশ ফুটফুটে, কিন্তু কোনো গ্রামের এই ফুটফুটে মেয়েটি রাস্তার ফুটপাতে বসে কাঁদছে কেন? ভদ্রলোক 2 পায়ের উপর ভর দিয়ে রজনীর সম্মুখে বরাবর বসে। নরম সুরে জিজ্ঞেস করে, তুমি তো গ্রামের মেয়ে দিদিভাই, তাহলে এই শহরে কি করছো? ভদ্রলোককে এত সুন্দরভাবে কথা বলতে দেখে রজনী ভীষণ অবাক হলো। সে গ্রাম থেকে এসেছে এটা লোকটি জানে ভেবে আরো বেশি অবাক হলো। রজনী ঢোক গিলে বলে, আপনি কিভাবে জানলেন আমি গ্রামের মেয়ে? আরমান নওরোজ মৃদু হেসে বলে, তোমার বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে। তোমার নাম কি দিদিভাই? রজনী উত্তরে বলে, রজনী। আরমান নওরোজ আবারও হেসে বলেন, বাহ, বেশ মিষ্টি নাম তো। একটু থেমে আবারও বলেন, আমি কি তোমার সমস্যাগুলো জানতে পারি দিদিভাই? লোকটির কথা শুনেই বোঝা যাচ্ছে উনি ভালো মানুষ হবেন। রজনী মাথা নেড়ে মলিন গলায় বলে, আমি অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ? নিশ্চিন্তে আমাকে বলো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব দিদিভাই। ভদ্রলোকের কথায় রজনী বড্ড স্বস্তি পেল। এতক্ষণ পর তার মনে হলো এই শহরেও ভালো মানুষ থাকে, যারা নিজ থেকে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। রজনী ধীরে ধীরে তার ঘটনাটি আরমান নওরোজকে বলল। বলতে বলতে মেয়েটি বেশ কয়েকবার চোখের পানি ফেলেছে, আবার এখনো চোখের জল মুছছে। সব শুনে আরমান নওরোজ বেশ অনেকটা সময় চুপ থাকলেন। চেয়ে রইল তার সামনে বসা একেবারে সহজ সরল গ্রাম্য মেয়েটির পানে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, তোমার বাবা তোমার কথা শুনে কাজটি ঠিক করেনি, কিন্তু তুমি বাড়ি থেকে পালিয়ে এসেও তো ঠিক করনি দিদিভাই। রজনী 2 চোখ আবারও ভরে উঠল। আরমান নওরোজ এসব দেখে বললেন, আচ্ছা এসব বাদ দাও, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিব। কথাটা শুনতে রজনীর চোখ মুখে ভীতি দেখা গেল। তার বাবার কাছে দিয়ে আসলে তার বাবা তাকে আবার মারবে না, আর অতঃপর যদি
ওই খারাপ লোকটার সাথে তাকে আবারও বিয়ে দিয়ে দেয়। রজনী ভীতু মুখখানা আরমান নওরোজ খেয়াল করে মৃদু হেসে বলেন, চিন্তা করো না দিদিভাই, তুমি আপাতত আমার বাড়ি চলো। এরপর ধীরে সুস্থে আমি তোমাকে সাহায্য করব। আর তোমাকে সেই ছেলের সাথে বিয়ে করতে হবে না, সে ব্যবস্থাও করব, বুঝেছ? রজনী অবাক চোখে দেখলো তার সামনে বসা বয়স্ক লোকটির দিকে। লোকটিকে দেখে বয়স্ক লাগলেও কথাবার্তা আর চালচলনে মোটেও তেমন লাগে না। কিন্তু লোকটার বাড়ি যাবে ভেবে রজনী দোনামোনা করলো। আরমান নওরোজ তাড়া দিল, বলল, এই শহরের রাস্তা ভালো নয় দিদিভাই, তুমি ছোট মানুষ, না বুঝে ভুল করেছ। এখন আমার সাথে না গেলে তোমার আরো বড় ভুল হবে, বুঝেছ? কথাটা বলে বেশ কিছুক্ষণ রজনীর দিকে চেয়ে রইল আরমান নওরোজ। এরপর উঠে দাঁড়ালেন। ভদ্রলোককে উঠে দাঁড়াতে দেখে রজনীও ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পায়ের চটি পরে নিল। এরপর আরমান নওরোজ পিছু পিছু হাঁটতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠে তার ঘর থেকে বেরিয়ে আসে নিলয়। বাড়ির ভেতরে কাউকে চোখে পড়ল না। প্রকৃতির হাওয়া নিতে বাড়ি থেকে বেরিয়ে বারান্দায় আসে। বারান্দা থেকে নামলে সামনে বড় সড়ক উঠান। নিলয় 2 হাত উঁচু করে শরীর টানা দিল। পরনে লুঙ্গি, গায়ে সাদা সেন্টু গেঞ্জি। ফজর নামাজ পড়ে সাধারণত সে ঘুমায় না, তবে কদিন বন্ধুদের সাথে থেকে বেশি রাত জেগে ফজর নামাজ পড়ে আর চোখ খুলতে পারে না। আজও তেমনি ফজর নামাজ শেষে সে ঘুমিয়েছিল। নিলয় উঠানে চোখ বুজল। চোখে পড়ল উঠানের এক পাশে মাটির রান্নাঘরে তার মা রান্না করছে, আরেক পাশে রিয়াদ চেয়ার পেতে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে ছেলেটা বেশ রেগে আছে। নিলয় চোখ ছোট ছোট করে তাকালো। এ কি, রাতে ঘুমায়নি নাকি? গত রাতে রিয়াদের বিয়ের কোণে পালিয়ে যাওয়ায় কাল যা হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে সে সব ভেবে নিলয় শব্দহীন একটু হেসে নিল। যদিও এভাবে হাসা ঠিক নয়, কিন্তু তার হাসি পেলে কি করবে? নিজেকে সামলে বারান্দার এক কোণায় চার্জে রাখা তার ফোন চার্জ থেকে খুলে নিয়ে বারান্দা থেকে নেমে পায়ে স্যান্ডেল পরে উঠানে বসা রিয়াদের সামনে এসে দাঁড়ায়। রিয়াদের কোনো হেলদোল না দেখে নিলয় লুঙ্গি গুটিয়ে নিয়ে পায়ের ওপর দিয়ে ভর দিয়ে বসে। মাথাটা একটু বাঁকিয়ে রিয়াদের দিকে চেয়ে ডান হাত নেড়ে হেসে বলে, অশুভ কামনা। রিয়াদ বিরক্তি কণ্ঠে বলে, দাঁত কেলাচ্ছিস কেন? নিলয় ভ্রু কুঁচকে বলে, তো কি করব? রিয়াদ 2 হাত গালে রেখে বলে, আমার হবু বউ পালিয়েছে, তাই শোক পালন কর। নিলয় ইনোসেন্ট ফেস নিয়ে বলে, দুঃখ আসছে না ভাই? রিয়াদ রেগে বলে, তা আসবে কেন? তুই তো ভাই নামের কলঙ্ক, তোর মতো ভাই আমি জীবনেও দেখিনি। নিলয় একটু ভাব নেওয়ার চেষ্টা করে। ডান হাতে রিয়াদের থুতনির নিচে রেখে আদুরি ভঙ্গিতে বলে, দেখতে পাবি না তো, কারণ তোর মতো বোকা চোদা ভাইয়ের কপালে আল্লাহ আমার মতো ইন্টেলিজেন্ট ভাই ফেলে না, বুঝলি? রিয়াদ রেগে তার থুতনি থেকে নিলয়ের হাত ছিটকে সরিয়ে দেয়। সেই কিছু বলার আগে ভেতর থেকে নিলয়ের বড় চাচা অর্থাৎ এই গ্রামের চেয়ারম্যান রিয়াদের বাবার কণ্ঠ পেয়ে নিলয় একেবারে ভদ্র ছেলের মতো রিয়াদকে বোঝানোর স্বরে বলে, দেখ ভাই, তুই গ্রামের চেয়ারম্যানের ছেলে, তোর জন্য মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। তুই এসব রজনীকে বাদ দে, আমি তোকে প্রভাত উষা সন্ধ্যা এসব এনে দিব, বুঝলি? রিয়াদ গমগমে স্বরে বলে, আমার ওকেই চাই। নিলয় বেজায় বিরক্ত হলো। এ শালা বোঝে না কেন? সে কাল রাতেও তার অনেক সময় খরচ করেছে, অথচ এই শালা তো তার সময়ের দামই দিল না। বিড়বিড়িয়ে মুখ বেঁকিয়ে আওড়ালো, মামার বাড়ির আবদার, শালা তোর বিয়ে হতে দিব না। অতঃপর নিজেকে সামলে বলে, তোর ওকেই লাগবে তো? রিয়াদ একই স্বরে বলে, হ্যাঁ, আমার রজনী মানে রজনীকেই লাগবে। নিলয় দেখল তার বড় চাচা বাড়ির উঠান থেকে বেরিয়ে যেতে দেখে সে গলার আওয়াজ বাড়িয়ে দাঁত কিমড়ে করে বলে, তাহলে যা ঘুমা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাঝে ওকে নিয়ে থাকতে থাকতে স্বপ্ন দোষ করে ফেল, যা, যত সব নষ্ট। রিয়াদ কথাটা শুনে রিয়াদ বিস্ময় দৃষ্টিতে তাকায়, রেগে বলে, কি বললি তুই? নিলয় চোখ ছোট করে বলে, যা হয় তাই বললাম। কেন, তোর কি প্রবলেম আছে কিনা? তোর রিয়াকশন দেখে তো মনেই হচ্ছে তার মানে ও মেয়ে আসল সত্য জানতে পেয়ে পালিয়ে গিয়েছে। তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে চিকিৎসার জন্য কলিকাতা নিয়ে গিয়ে কলিকাতার হার্বাল খাওয়াবো।
শেষ কথাগুলো বলতে বলতে নিলয় রিয়াদের মাথায় হাত বুলালো। নিলয় মুখ দেখে মনে হচ্ছে সে এবার সত্যিই তার ভাইয়ের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। এদিকে রিয়াদ রাগে কাঁপছে। হঠাৎই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, নিলয়ের বাচ্চা! নিলয় দ্রুত উঠে দাঁড়িয়ে 2 পা পিছিয়ে যায়, ঠোঁটের কোণে মিটি মিটি হাসি। তখনই পিছন থেকে নিলয়ের মা রাগী কণ্ঠে ডাকে, নিলয়! মায়ের কণ্ঠ পেয়ে নিলয় কেসে ওঠে। নিজেকে সামলে দ্রুত উল্টে ঘুরে মায়ের দিকে চেয়ে বলে, মা, তুমি কখন এখানে এলে? ভদ্রমহিলা রেগে বলে, ছেলেটাকে তুই এসব উল্টাপাল্টা কি বলছিস? নিলয় গলা ছেড়ে বলে, আরে মা, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি থাকলে আমি এইসব নষ্ট কথা বলি না তো, শুধু স্পষ্ট কথা বলি। তুমি না থাকলে আমার কথা হতো নষ্ট। তুমি আছো তাই হয়ে গেছে স্পষ্ট, সহজ হিসাব। রিয়া তার বড় আম্মার দিকে এগিয়ে আসতে আসতে বলে, বড় আম্মা, তোমার ছেলেকে কিছু বলবে? দেখো তো, সকাল সকাল এসে আমার পিছু লেগেছে। ভদ্র মহিলা অসহায় চোখে তাকালো রিয়াদের দিকে। সে কি বলবে? এই ছেলে কি তার কথাই থামবে? এদিকে নিলয় রিয়াদের মতো করে মুখ ভেঙিয়ে সেম কথা রিপিট করে আর তার মায়ের দিকে আসতে নেয়। নিলয়ের মা হাতের খড়ি তোলে নিলয়কে মারার জন্য। রিয়াদও এগিয়ে এসে তার চেয়ার তোলে রিয়াদকে মারতে। অবস্থা বেগতিক দেখে নিলয় বাড়ির উঠানের বাইরের দিকে দৌড় দেয়। অসহায় কণ্ঠে বলে, ছি ছি, কি নির্লজ্জ তোমরা! আমার মতো এক নিরীহ বাচ্চা ছেলে নিলয় পটোয়ারিকে মারার জন্য কি না করছো? ভুলে যাবে না, আমি কিন্তু তোমাদের বাড়ির ছেলে। রিয়াদ চেঁচিয়ে বলে, তুই আমাদের বাড়ির ছেলে বলে সেই দুঃখে আমরা কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করে। নিলয় উঠানের শেষ মাথায় এসে বলে, তবুও বলছে না বটগাছের সাথে গলায় দড়ি দেব। তুই তো আসলেই নষ্টের শালা, মরতেও চায় না। নিলয়ের কথা শুনে রিয়াদ আবার তার চাচির দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, বড় আম্মা, তোমার সামনে তোমার ছেলে আমাকে মরতে বলছে, দেখলে তুমি? ভদ্রমহিলা কি বলবেন বুঝলেন না। ছোট থেকে তার ছেলেটার বিচার শুনতে শুনতেই তার দিন কাটে। ছেলেটা এত বড় হলো তবুও শুধরালো না। নিলয় মা হাতে খড়ি ফেলে দিয়ে রিয়াদের হাত থেকে চেয়ার নিয়ে মাটিতে রেখে রিয়াদকে চেয়ারে বসালো। এরপর রিয়াদের মাথায় হাত বুলিয়ে বলে, ওর কথা ধরিস না আব্বা, জানিসই তো ও কী রকম। আজ তো নতুন নয়, তুই বস, আমি তোকে খাবার দিচ্ছি। রিয়াদ কিছু বলল না, হাঁপিয়ে গেছে সে। এদিকে নিলয় যখন রিয়াদের উদ্দেশ্যে কথাটা বলে সামনে তাকায়, তখনই সামনে তার বড় চাচাকে দেখে নিলয় একদম ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে যায়। নিলয়ের বড় চাচা ইমদাদুল পাটোয়ারি নিলয়ের উদ্দেশ্যে বলে, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আর কি বলছিলেন? বটগাছের গলায় দড়ি, এসবের মানে? নিলয়ের মাথা নিচু। চাচা কিছু শুনতে পায়নি ভেবে স্বস্তি পেল। কিছু একটা প্ল্যান করে মিটিমিটি হাসছে সে। বহু কষ্টে নিজেকে সামলে ভীষণ ইনোসেন্ট ফেস বানিয়ে মাথা তুলে তাকায়। মলিন কণ্ঠের ভান করে বলে, আসলে চাচা, আপনার ছেলে বলছিল যে বাবা তার ছেলের হবু বউকে সঠিকভাবে পাহারা দিতে পারে না, হাত ফসকে পালিয়ে যায়। সেই বাবার নাকি বটগাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। কথাটা শুনেই ইমদাদুল পাটোয়ারি চটে গেলেন। বললেন, কি? রিয়াদ এই কথা বলেছে আমাকে? নিলয় মন খারাপের ভান করে মাথা উপর নিচ করে বলে, জি চাচা, আমার খুব কষ্ট হচ্ছে। আহারে চাচা! ইমদাদুল পাটোয়ারি রাগান্বিত স্বরে বলে, ও এত বেড়ে গেছে, আমি ওকে দেখে নিব। নিলয় সাথে সাথে তার সামনে থেকে সরে সাইডে দাঁড়িয়ে বাঁ হাতে পথ দেখিয়ে বলে, জি চাচা, এক্ষুনি গিয়ে দেখে নিন। আমাদের প্রিয় রিয়াদ উঠানেই আছে, যান চাচা যান। ইমদাদুল পাটোয়ারি নিলয়ের কথার অপেক্ষা করলেন না। সে গটগট পায়ে এগিয়ে গেলেন বাড়িতে। নিলয় মিটিমিটি হাসতে হাসতে কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো। নিলয় পাটোয়ারির সাথে লাগতে আসা মাকে না হয় ছাড় দেয়া যায়, কিন্তু এই বেয়াদ্দপ রিয়াদ এবার ঠেলা সামলা। বেশ লাগছে তার। ভাবলো সকাল সকাল গ্রামটা একটা চক্কর দিয়ে আসবে, সাথে গরম গরম ঝামেলা পাকানো ভাব তো আছেই, মজাই আলাদা। হাতের ফোন অন করলে কারো অনেকগুলো মিসড কল ভেসে ওঠে। সবশেষে একটি মেসেজ, কী রে, আমাদের হৃদয় তো বিয়ে করেনি, কিন্তু হৃদয়ের দাদু একটা কম বয়সী মেয়ে নিয়ে ঘুরছে কেন বুঝলাম না। জানিস কিছু? মেসেজটি পড়ে নিলয়ের কপালে ভাঁজ পড়ল। ছেলেটা
তাদেরই বেচমেন্ট, খুব বেশি দহরম মহরম সম্পর্ক না হলেও মোটামুটি সম্পর্ক ভালো। নিলয় কিছু একটা ভেবে হৃদয়ের গাড়ির ড্রাইভার রহিমকে কল করে। ভদ্রলোকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে সবটা ক্লিয়ার হয়, কিন্তু মাথায় কিছু একটা খেলতে সে ফটাফট হৃদয়ের দাদির নাম্বারে কল করে। ওপাশ থেকে সাথে সাথে কল রিসিভ হয়। নিলয় সালাম দেয়। হৃদয়ের দাদি সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করেন, কে? নিলয় বলেন, দাদি আমি নিলয়। ওপাশ থেকে বয়স্ক মহিলা বলে, হৃদয়ের বন্ধু নিলয়? নিলয় হেসে বলে, হ দাদি, হ। বয়স্ক মহিলা হেসে বলেন, ভালো দাদু ভাই, কবে বাড়ি আসবে? আসবো দাদি, আমি তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে কল করলাম, শোনো। বলো। নিলয় গলা ঝেড়ে কণ্ঠে ভীষণ দুঃখ মিশিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে দাদি। তোমার স্বামী মানে দাদু ভাই তো কচি মেয়ে বিয়ে করে ফেলেছে দাদি। হৃদয়ের দাদি হতসম্ব কণ্ঠে বলেন, কি বললে? নিলয় আগের চেয়েও দুঃখী দুঃখী মুখ করে বলে, বিশ্বাস না হলে একটু পরই বিশ্বাস হয়ে যাবে, কারণ তোমার স্বামী তাকে নিয়ে তোমাদের বাড়িতেই ফিরছে। এখন আমি রাখি গো দাদি, আমার খুব কষ্ট হচ্ছে বুঝলে। আহারে দাদি, আহারে দাদু ভাই, আহারে তোমাদের সংসার। এটুকু বলে কল কেটে দিল নিলয়। এতক্ষণে চেপে রাখা হাসি উগলে দেয়, শব্দ করে হাসতে থাকে। উফ, আজকের সকালটা এত ভালো কেন? এত গরম গরম জিলাপির থেকেও মজাদার সকাল। পুরো নওরোজ বাড়ির পরিবেশ হজরবল। ড্রয়িং রুমের সোফায় আরমান নওরোজের স্ত্রী নওমি নওরোজ বসে বসে তা হা হুতাশ করছে। নিলয়ের কথা অনুযায়ী তার স্বামী সত্যি সত্যি কম বয়সী মেয়েকে বিয়ে করে এনেছে। এসব ভেবে ভদ্র মহিলা তখন থেকে আহাজারি করছে। চারদিকে বাড়ির মানুষ ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। তারা চেয়েও নওমি নওরোজকে সামলাতে পারছেন না। এক পাশে আরমান নওরোজ দাঁড়ানো, তার সাথে সামান্য দূরত্বে দাঁড়িয়ে রজনী। আরমান নওরোজের মুখ শুকিয়ে গেছে, বেচারা ঠিক করে কিছু বোঝাতেই পারছেন না। তার বউ এসব উল্টাপাল্টা কথা কেন বলছে? একবার ভাবছে মাথার প্রবলেম হলো নাকি, আরেকবার ভাবছে অন্য সব হুঁশ জ্ঞান তো ঠিকই আছে, তাহলে পাগল হয়নি। কিন্তু বাচ্চা একটা মেয়েকে নিয়ে কি সব ভেবে পুরো বাড়ি মাথায় তুলেছে। ভেবে যেমন রাগ হচ্ছে তেমনি অসহায় লাগছে। তাকে এক পা এগোতে পর্যন্ত দিচ্ছে না। কি জ্বালা! এ কার মাঝে পড়লো সে? তার নাতির বয়সী মেয়েকে নিয়ে পুরো বাড়ির সামনে কি সব বলছে। ছেলে মেয়ে নাতি নাতনির সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। এদিকে রজনী মুখখানা ভীষণ মলিন। মেয়েটি এরকম সিচুয়েশনের আগে কখনো পড়েনি। সে আশায় কেমন একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে তার কাঁদতে ইচ্ছে করছে। বাড়ির দরজা পুরোপুরি খোলা দেখে হৃদয় ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দাদির আহাজারি কণ্ঠে তার কানে পৌঁছেছে। তার দৃষ্টি সোজা সোফায় বসা তার দাদির দিকেই গিয়েছে। সে দৃষ্টি নড়চড় হয়নি। হৃদয়ের কপালে ভাঁজ। ব্যস্ত পায়ে এগিয়ে এসে তার দাদির সামনে দাঁড়ায়। জিজ্ঞেস করে, কি হয়েছে দাদি? হৃদয়কে দেখে নওমি নওরোজ আগের চেয়েও আরো হা হুতাশ করে বলে, আমার সব শেষ হয়ে গেছে দাদু ভাই। ওদিক থেকে আরমান নওরোজ রেগে বলে, হ্যাঁ শেষ তো হয়েছে, তবে তোমার বয়স্ক মাথায় জং ধরেছে। এবার তোমার নাতিকে বলো তোমার জং ধরা মাথায় চিকিৎসা করাতে। নওমি নওরোজ কান্না জড়িত কণ্ঠে বলে, তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বলেই তো কচি মেয়ে বিয়ে করে এনেছ। তোমার লজ্জা করে না? এরপর হৃদয় এর দিকে চেয়ে বলে, ও আমার সোনা দাদু ভাই, তুমি এর বিচার করো। আমি এই বুড়োর সংসার আর করব না। হৃদয় তার দাদির কথা শুনে বিস্মিত হয়। তার চেয়েও বেশি বিস্মিত হয় তার দাদু ভাইয়ের পাশে রজনীকে দেখে। রজনী হৃদয়কে দেখে তখন থেকে ভয়ে বারবার ঢোক গিলছে। হৃদয় তাকে দেখে নিয়েছে বুঝতে পেরে মেয়েটির মুখ কাদো কাদো হয়ে যায়। মেয়েটি হৃদয়ের আড়াল হতে চায়, লুকাতে চায়। এজন্য আরমান নওরোজের পিছে ধীরে ধীরে সরতে থাকে। হৃদয় চোয়াল শক্ত করে তাকিয়ে আছে রজনীর দিকে। আরমান নওরোজ হৃদয়ের দিকে চেয়ে স্বস্তি পায়। তার এই নাতিটাই তার দাদিকে বুঝিয়ে সামলে নিবে সে জানে। এর জন্য সে হৃদয়ের উদ্দেশ্যে বলে, হৃদ, তোমার দাদিকে বুঝিয়ে বলো তো আমি মেয়েটিকে হেল্প করার জন্য বাড়িতে এনেছি।
আর তোমার দাদু উল্টো পাল্টা বকছে। হৃদয় রজনীর দিকে চেয়ে রেগে বিড়বিড় করে, রাস্তার মেয়েকে হেল্প করার মজা বোঝাচ্ছি তোমাকে দাদু ভাই, ওয়েট। তা এরপর হৃদয় রজনীর দিকে চেয়েই আরমান নওরোজের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে, খারাপ লাগছে না, দুজনকে বেশ মানিয়েছে, বিয়ে করেছ, এবার সংসার করো, আমার দাদির থেকে দূরে থাকো। এরপর হৃদয় তার দাদির দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, দাদি তুমি ছেলে চুজ করো, নেক্সট ফ্রাইডে ভালো দিন আছে, সেই দিন তোমার বিয়ে, নো টেনশন, ডু ফুর্তি। আরমান নওরোজ হতভম্ব চোখে তাকায় নাতির দিকে। হৃদয়ের মতো বিচক্ষণ ছেলে যে তাকে ভুল বুঝে এ কথা বলেনি তা সে জানে। তাহলে শেষমেশ এই ছিল কপালে, বুড়ো বয়সে এসে বউয়ের বিয়ে দেখতে হবে। ওদিকে হৃদয়ের কথা শুনে কেউ কাশছে তো কেউ মিটমিট হাসছে। আর রজনী হৃদয়ের রাগী দৃষ্টি দেখে ভয়ের চোটে তার ব্যাগ দিয়ে মুখ ঢেকে নিয়েছে। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে তার। সে এ বাড়ির আসলে এত বড় কেলেঙ্কারি হবে জানলে সে জীবনেও এখানে আসতো না।